হাই বাংলাদেশি গেমার সিপিসিআর অ্যান্ড আপনাকে আবারও স্বাগতম টেক টক্স এপিসোড 12-এ। আর আজকে থাকছে অনেক ইন্টারেস্টিং এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমারও কিছু বিষয় রিলেট করব। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, একটা জিনিস হয়তো আমার খেয়াল করবেন যে আপনাদের যে সকল আমি ভিডিও দিই সেগুলো অবশ্যই আপনার জন্য অনেকটাই হেল্পফুল হতে পারে বলে এরকমটাই সবসময় চেষ্টা করি। কখনোই আমি ইরিলেভেন্ট অথবা আপনাদের জন্য বাজে হতে পারে অথবা অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করতে পারে এরকম কন্ডিশন আপনাদের সামনে কখনোই রাখি না। বাট আমার চ্যানেল যেভাবে গ্রো হচ্ছে, আমার আসলেই ইচ্ছে উঠে গেছে ইউটিউব থেকে কিছু করার। এমন না যে আমি রেগুলার কন্টেন্ট নিয়ে আসি না, অবশ্যই নিয়ে আসি, কিন্তু আমার ইউজার বা আমার যে অডিয়েন্স এটার বেস অনেকটাই কম। অ্যান্ড অবভিয়াসলি এখান থেকে আমি কোনো প্রকার রেভিনিউ জেনারেটও করতে পারছি না, অনেক সময় ব্যয় হচ্ছে। তাই আপনাদের নিকট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিকে লং টাইমের জন্য দেখতে চান বা আমার ওভারঅল সাইটকে, অবশ্যই আপনারা যে উপকারটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। এখনো পর্যন্ত অনেকেই আছেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অবশ্যই অনুরোধ করে বলবো যে একটাবার আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন অথবা শেয়ার করতে পারেন আপনারা ভিডিওগুলো, যাতে অনেক লোকের কাছে পৌঁছে যায়। আর আমি আর একটা জিনিস দেখেছি, শুধুমাত্র বাংলাদেশে যদি আমি পিসি টেক রিলেটেড বা হার্ডওয়্যার রিলেটেড কোনো কন্টেন্টের চ্যানেল দেখি, তো সেক্ষেত্রে হাতে গোনা দুই একটি, তার মধ্যে দুই একটি আবার ডেডও হয়ে গেছে, যারা অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করে থাকে বিষয়গুলোকে। তাছাড়াও আপনারা পিসি রিলেটেড যে সকল চ্যানেল দেখতে পান রং বেরঙের, তো সেগুলো হয়তো বা কোনোগুলো ব্লগ বা কোনোগুলোর প্রাইস প্রকাশ করছে, আমি তাদেরকে কোনো ব্লেম করছি না, তাদের জায়গা থেকে তারা ঠিক আছে, কিন্তু এক্সপ্লেন বা ভালো কিছুর জায়গা থেকে দুই একটা চ্যানেল বা দুই তিনটা চ্যানেলই আমরা দেখতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি কিন্তু রেগুলার বেসিসে পিসি টেক রিলেটেড টেক নিউজ দিয়ে থাকি, কিন্তু আমার সাপোর্ট জিরো। আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, অনেক আমাদের পিসি টেক রিলেটেড বড় বড় চ্যানেল আছে যেগুলো প্রতিষ্ঠিত এবং অনেক রেপুটেটেড বা রেসপেক্টেড, তাদের পক্ষে কিন্তু সকল কাজ করা সম্ভব না, কারণ সবসময় তাদেরকে একটা কোয়ালিটি মেনটেন করতে হয়। তাই অবশ্যই আপনাদের সাহায্য কামনা করছি এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে অর্থনৈতিকভাবে বলছি না, আপনারা একটু আমাকে হেল্প করতে পারেন ডিজিটালি, তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর আপনারা আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান, আপনারা পিসি বিল্ডিং রিলেটেড বা কোনো প্রোডাক্ট রিলেটেড, সেটি অবশ্যই কমেন্টে একবার লিখে জানাবেন। আমি আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব যে সেটিকে তুলে ধরার। আমি আশা করি আপনারা আমাকে রেসপন্স করবেন। তো ফ্রি টপিকে, তো প্রথম যদি আমি কথা বলি বাংলাদেশের গ্রাফিক্স কার্ড মার্কেট নিয়ে, তো বর্তমান সময়ে আমি এটাকে কোনোভাবেই ভালো অবস্থানে দেখব না বা ধরবো না, কেননা আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট জিপিউর প্রাইস 2023 সালের পরে হয়তো বা একটা স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে, বাট এরকম আমরা কোনো জায়গায় দেখতে পারছি না। সেটা আপনারা অফলাইন মার্কেট বলুন অথবা অনলাইন মার্কেট, অর্থাৎ যারা রিটেইলার আছে তারা কিন্তু মোটামুটি সিমিলার প্রাইসেই বিক্রি করছে, যা এখনও ওভার প্রাইস। আমি একবারই বলবো না যে সবচেয়ে খারাপ ডিল বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এরকমটা না। দুই একটা গ্রাফিক্স কার্ড আমরা দেখেছি, যেমন RTX 2060 32,000 টাকার কাছাকাছি বিক্রি হয়েছে, যা মোটামুটি একটা ভালো স্পট ধরতে পারি। আর তাছাড়াও যদি আমি আর একটা গ্রাফিক্স কার্ডের কথা বলি, RX 6600, তো সেটি 38 থেকে 39,000 পাওয়া গেছে। তো আসলে এটা একটা ভালো বিষয় ছিল। তা বাদে আমি যদি বর্তমান সময়ে যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ডের প্রাইস দেখি, তো এখন হাই চলছে। অ্যান্ড আর একটা গ্রাফিক্স কার্ডের কথা আমার মনে পড়ছে, GTX 1660 সুপার PNY বা এরকম সামথিং মডেল হবে, তো সেটিও কিন্তু পাওয়া যেত 25 বা 26,000 টাকায়, তো সেটিও কিন্তু বর্তমান সময়ের জন্য নেই। আর সবচেয়ে খারাপ লাগে যে RTX 2060 মতো গ্রাফিক্স কার্ড এখন মার্কেটে সেই রকম প্রাইসে পাওয়া যাচ্ছে না। GTX 1660 সুপার, ইভেন যদি আমি 1650 মতো গ্রাফিক্স কার্ডের কথা বলি, এক সময় বিক্রি হতো বাংলাদেশ মার্কেটে 13 থেকে 14,000 টাকায় বা 15,000 টাকায়, এখন সেটা 20,000 টাকার উপরে। কিছু কিছু গ্রাফিক্স কার্ড একটু কম আছে। আর তাছাড়াও জিপিইউ মেকারদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই, যারা আসলেই ওয়ার্ক করে থাকেন
কিছু মিডল ক্লাস মার্কেটে, যেমন বাংলাদেশ মার্কেট হোক অথবা ইন্ডিয়ান মার্কেট, পাকিস্তানি অথবা নেপালি, যারাই আর কি সাউথ এশিয়ান কান্ট্রি আছে বা যেগুলো মধ্যম আয়ের দেশ, তো তাদের জন্য কিন্তু একবারে বড় যে গ্রাফিক্স কার্ড অ্যাফোর্ড করাটা সেটি কিন্তু অনেক টাফ হয়ে যায়। দেখুন আমেরিকা, কানাডা অথবা যদি আমি ইউরোপিয়ান মার্কেটের কথা বলি, তো সেক্ষেত্রেও যে হাই এন্ড বা 90 ক্লাস গ্রাফিক্স কার্ডগুলো হয়ে থাকে সেগুলো তাদের জন্য অ্যাফোর্ড করাটা টাফ হয়ে যায়, যদিও তাদের ইনকাম রেট অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি আরেকটা ট্রেন্ড দেখেছি, যে কোনো গ্রাফিক্স কার্ড কোম্পানির, তো এনভিডিয়া বলুন অথবা এএমডি বলুন, তারা প্রথমেই লঞ্চ করে দিচ্ছে একবারে বড় বা এক্সপেন্সিভ মানের গ্রাফিক্স কার্ডগুলো, গড লাইক কার্ড যেগুলোকে বলা হয়, RTX 4090, 4080 অথবা RX 7900 XTX অথবা 7900 XT। এগুলোর প্রাইস কিন্তু সাধারণ একজন ক্রেতার পক্ষে সম্ভব না পে করা, কিন্তু তারা তাদের প্রফিট নিয়েই ব্যস্ত আছে, অর্থাৎ তাদেরও বিষয় যদি তারা টাকা পায় তো তারা কেন সেটিকে ছেড়ে দিবে। আর সেকেন্ড কথা, তারা কিন্তু কোনো মিড রেঞ্জ অথবা বাজেট ক্যাটাগরির গ্রাফিক্স কার্ডের প্রতি ঝুঁকছে না। অর্থাৎ একটা সময় দেখা যেত GTX 1060 অথবা 1660 সুপার, 1660, 1650 AMDর দিকে দেখা গেলে RX 570, 580 এরকম কার্ড কিন্তু মার্কেটে আসতো এবং ভালো একটা প্রাইসেও অফার করতো এবং মোটামুটি পারফরমেন্সও ডেলিভার করতো। বাট এই যে ট্রেন্ডটা আছে প্রায় 2-3 বছর বা বেশি সময় থেকে আমরা লক্ষ্য করছি না যে তারা এই ধরনের গ্রাফিক্স কার্ড বাজারে আনছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং তথ্যই হচ্ছে, এই ধরনের কার্ড যেগুলো বাজেট সেগমেন্টের সেগুলোই কিন্তু পৃথিবীতে বা সব ধরনের মার্কেটেই কিন্তু বিক্রি হয়। তারপরেও কিন্তু এই যে বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু গ্রাফিক্স কার্ড নিয়ে আসছে না। বড় বড় বলবো না, 2-3টা কোম্পানিই আছে, কিন্তু যদি বেশি পরিমাণেও বিক্রি হয় তো তারা নিয়ে আসছে না কেন? কোম্পানির একটাই কারণ, সেটি হচ্ছে মুনাফা বা প্রফিট। প্রফিট কাকে খারাপ লাগে? তারা যদি RTX 4090 মতো গ্রাফিক্স কার্ডে প্রায় $200-300 প্রতি কার্ডেই যদি সেল করতে পারে, লাভ করতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের 2, 4, 5, 10 বা $50 লাভ করে ছোট কার্ডে তাদের বিষয় কি? আর তাছাড়া অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিক্রিতে হচ্ছে সেই কার্ডগুলো, এমন তো না যে তাদের কার্ড পড়ে আছে। শুধু এখানে জিপিইউ মেকাররা না, যারা AIB পার্টনার আছে, অর্থাৎ ASUS, MSI, Gigabyte, XFX, গ্যালেক্স, সাপায়ার, প্যালিট, EVGA থেকে শুরু করে আরও অনেক কোম্পানি, তো তারাও তো মোটামুটি মুনাফা অর্জন করছে, তো তারাও কেন জোর দিচ্ছে না? অ্যাটলিস্ট তারা তো পার্টনার। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলি, তারাও চায় না যে বেশি কোয়ান্টিটিতে বিক্রি হোক, তার চেয়ে যদি বেশি লাভ হয় বা বেশি বড় মুনাফা অর্জন করা যায় তো সেক্ষেত্রে কিন্তু তাদের ফায়দা। কেননা এখানে কার্ডের ওয়ারেন্টি ইস্যু থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং ইজিনেস আরও অনেক বিষয়কে কেন্দ্র করেই কিন্তু তারা চিন্তা ভাবনা করছে। যদিও কনজিউমারদের জন্য এটা কনজিউমার ফ্রেন্ডলি নয়, তবে আর একটা আপনারা বিষয় দেখতে পারবেন, যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ড আমরা যে বলি AMD ভালো অথবা এনভিডিয়া ভালো, এরকমটা কিচ্ছু না। আপনারা দেখেছেন যে 70 ক্লাসের গ্রাফিক্স কার্ডের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যেটা এক সময় $400 বা $500 কাছাকাছি হতো কয়েক বছর আগেই, সেটি চলে গেছে প্রায় $800, অর্থাৎ ডাবল হয়ে গেছে এর প্রাইস। হ্যাঁ, অনেকেই বলছে যে আমরা ডাবল পারফরমেন্স করেছি, এটা আমরা ঠিক আছে, কিন্তু আমরা তো ডাবল প্রাইস পে করছি। আর যারা আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আপনারা RTX 4070 বা 4060, 4060 Ti, 4050 মতো গ্রাফিক্স কার্ডের ওয়েট করে আছেন, তাদেরকে অনেক সময় পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর বাংলাদেশে আসতে আসতে তো আরও কিছুটা সময় লাগবেই। আর বর্তমান সময়ে AMD, এনভিডিয়া অথবা ইন্টেলের যদি কথা বলি, তো তাদের যে বাজেট গ্রাফিক্স কার্ডগুলো না আছে, যেগুলো 10,000 বা 12,000 টাকায় লঞ্চ হওয়ার কথা, সেগুলো হচ্ছে 20 বা 22-23 হাজার টাকায়। তারপরে আবার পারফরমেন্স এরকম দিচ্ছে, ইভেন কিছু লিমিটেশনের সাথে, যা কোনোভাবেই জাস্টিফাই করে না সাধারণ কনজিউমার বা সাধারণ গেমার বা প্রোডাক্টিভ যারা কাজ করতে চান তাদের পকেট। কয়েকদিন আগে একটা রিপোর্ট আমাদের সামনে চলে এসেছিল যে 2002 সালের পর থেকে 2022 সাল, এই মোট 20 বছরে সর্বোচ্চ ওয়ার্স্ট কেস সিনারিও দেখিয়েছে এই জিপিইউ মার্কেট সেলস। অর্থাৎ আপনারা দেখেছেন কোভিডের পর থেকে যে জিপিইউর ক্রাইসিস শুরু হয়ে গিয়েছিল, আর তার সাথে ক্রিপ্টোকারেন্সির বুমিং, তো সেটি নিয়ে গ্রাফিক্স কার্ডের অবস্থা তো নাজেহাল ছিল। সাধারণ লোকের পক্ষে তো দূরের কথা, একজন ভালো মানের মিডল ক্লাস ফ্যামিলি থেকে একটা গ্রাফিক্স কার্ড অ্যাফোর্ড করাটা কতটা দুষ্কার হয়ে গেছিল সেটা তো আপনারা দেখছেন। তারপরে কিন্তু সবগুলোই ধীরে ধীরে বদলাতে শুরু করে দিয়েছে। আর 2022 সালে এমন রিপোর্ট এসেছে শেষের দিকে যে সবচেয়ে ওয়ারেস্ট, একবারে কম গ্রাফিক্স কার্ড বিক্রি হয়েছে কিন্তু এই 2022 সালে। আর আমি আর একটা কথা বারবার মেনশন করি, পৃথিবীর অনেক দেশে
তাদের যে গ্রাফিক্স কার্ডের প্রাইস এটি কিন্তু মোটামুটি কম দেখা গেছে। যেমনটা বাংলাদেশে যে সিপিইউর প্রাইস হয়ে থাকে সেটি কিন্তু মোটামুটি আমি কমই ধরবো অ্যাজ কম্পেয়ার টু আদার্স কান্ট্রি। আমি জানি না বাংলাদেশে যে গ্রাফিক্স কার্ড বা এই মার্কেট সমিতি থেকে কম্পিউটারের, তো তারা কি এই বিষয়ের উপর কাজ করছে কিনা আমার এ ধরনের কোনো আইডিয়া নেই। তাছাড়া বাংলাদেশে গ্রাফিক্স কার্ডের চাহিদা অনেক কিন্তু বেশি আগের তুলনায়, কেননা এখন অনেক গেমারদের সংখ্যা বাড়ছে, অনেক স্ট্রিমারদের সংখ্যা বাড়ছে। তাছাড়াও যদি আমি কথা বলি যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অথবা ইউটিউবিং পর্যন্ত করেন, তাদের ভিডিও এডিটিং বা অন্যান্য কাজের জন্য অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড চাই, অর্থাৎ মিডিয়া এক্সেলারেশনের জন্য। আর তাছাড়াও আমি যদি ফ্রিল্যান্সারদের কথা বলি, তারা অনেক ধরনের কাজ করে থাকে, গ্রাফিক্স ডিমান্ডিং কাজ বা অনেক এরকম রিলেটেড কাজ যেগুলোতে গ্রাফিক্স কার্ডের প্রয়োজন। তো তারা যদি সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ড অ্যাফোর্ড করতে না পারে, বিশেষ করে যে মিড রেঞ্জ ক্যাটাগরির কার্ডগুলো, অর্থাৎ বাজেট থেকে মিড রেঞ্জ কার্ড RX 60, 600 XT, 2060, 3050, 3060, নিচের দিকে 1660 সুপার, 1650, এগুলোর নিচে কোনো গ্রাফিক্স কার্ড আর কল্পনাই করা যায় না বর্তমান সময়ের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই সকলের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এটার উপর একটু ফোকাস করবেন, যাতে অ্যাটলিস্ট গ্রাফিক্স কার্ড বাংলাদেশে মোটামুটি মানের বিক্রি হয়। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কেননা আমার সাপোর্টের খুব দরকার। কমেন্ট অবশ্যই করবেন যে আপনার একটা গ্রাফিক্স কার্ডের দরকার কিনা, আর যদি দরকার থেকে থাকে কোন ধরনের গ্রাফিক্স কার্ড আপনার পছন্দের, তো সেটিও কমেন্টে লিখবেন। আর অবশ্যই ভিডিওটিকে শেয়ারও করতে পারেন। দেখা হবে নেক্সট একটা ইউনিক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।